আমার একটু সময় লাগবে। আরবানের কপালে বিরক্তির ভাঁজ পড়ল। সে কিছুটা রুক্ষ স্বরেই বলল, আমি তোমাকে বাসর করার অফার দেই নাই যে এত লজ্জা পাচ্ছ। আর আমাদের প্রয়োজন না একজন আরেকজনকে বোঝার জন্য একটু কাছাকাছি থাকা? পৃথাকে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে আরবান মুহূর্তের মধ্যে এক হাতে হ্যাঁচকা টানে তাকে নিজের কাছে নিয়ে এলো। তার ঘাড়ের কাছে মুখ গুজে ফিসফিসে কণ্ঠে বলল, কি করলে এই লাজুকলতা লজ্জা ভাঙবে? জীবনে প্রথম কোনো পুরুষের এত কাছাকাছি আসা। অস্বস্তিতে আর লজ্জায় পৃথার শরীরটা থরথর করে কাঁপছে। ভালো না খারাপ তা বোঝার মতো শক্তিও যেন নেই তার। মনে হচ্ছিল এখনই সে জ্ঞান হারাবে। মিনমিন করে পৃথা বলল, থাকবো এই রুমে, প্লিজ ছাড়ুন। আরবান তার অস্বস্তিটা বুঝতে পারল। আলতো করে তাকে ছেড়ে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, খাওয়া দাওয়া শেষে আমি তোমাকে এই রুমে চাই। কথাটা বলেই সে বারান্দার দিকে পা বাড়ালো। পেছনে পৃথা পাথর হয়ে দাঁড়িয়ে রইল। হৃৎপিণ্ডের ধুকপুকানি তখনও থামেনি। আর লজ্জায় তার গাল দুটো যেন এখনো ধিক ধিক জ্বলছে। রাত তখন প্রায় 12টা। পড়ার ক্লান্তি শেষে রীতি সবে মাত্র বিছানায় গা এলিয়ে দিয়েছে। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে সৌহার্দ্যের নাম ভেসে উঠতেই হৃদির বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। ফোনটা কানে নিতেই ওপাশ থেকে সৌহার্দ্যের সেই পরিচিত গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। ওষুধ খেয়েছো? রাত 8টার দিকে সৌহার্দ্য দারোয়ানের মাধ্যমে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নতুন কিছু ওষুধ পাঠিয়েছে। রীতি কিছুটা দ্বিধা আর মিনমিনে স্বরে উত্তর দিল, খেয়েছি, কিন্তু ডাক্তার কি বললো বললেন না তো? সৌহার্দ্যের কণ্ঠে যেন হঠাৎ করেই বিরক্তির পাহাড় জমল। কিছুটা উষ্ণ নিয়ে সে বলে উঠল, ডাক্তার কি বলছে সেটা জেনে এখন কি করবে? একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে তোমার উচিত ছিল না নিজের ব্যাপারে একটু সচেতন হওয়া? সৌহার্দ্যের এমন অপ্রত্যাশিত রাগে রীতি ভয় কুঁকড়ে গেল। আমতা আমতা করে কাঁপা গলায় জানতে চাইল, কোনো সমস্যা হয়েছে বলুন না ডাক্তার সাহেব। হৃদির ভয় পাওয়া কণ্ঠস্বর শুনে সৌহার্দ্যের রাগ মুহূর্তেই জল হয়ে গেল। কণ্ঠে একরাশ প্রশান্তি আর স্নিগ্ধতা মিশিয়ে সে শান্ত স্বরে বলল, সমস্যা আছে, তবে খুব বেশি জটিল না। ওষুধগুলো নিয়মিত খাও, ঠিক হয়ে যাবে। এরপর দুজনেই চুপ। ফোনের লাইনে অস্ফুট নিস্তব্ধতা, অথচ কেউ ফোনটা কাটছে না। মাঝখানের এই নীরবতা যেন অনেকটা না বলা কথার ভিড়। হঠাৎ সেই স্তব্ধতা ভেঙে সৌহার্দ্য খুব ধীর ও গম্ভীর কণ্ঠে বলে উঠল, আই ওয়ান্ট টু সি ইউ। ক্যান ইউ কাম টু দ্য রুম প্লিজ, সুইটহার্ট? রীতি নির্বাক হয়ে রইল। গলায় কোনো শব্দ যেন দোলা পাকিয়ে আটকে আছে। সৌহার্দ্যের কণ্ঠে এখন এক অদ্ভুত আকুতি। মুহূর্তেই নীরবতা ভেঙে সে আবার আগের চেয়েও ব্যাকুল কণ্ঠে ফিসফিস করে বলল, প্লিজ লক্ষ্মীটি আসবে? হৃদির মনের ভেতর তখন আবেগের এক তীব্র লড়াই চলছে। সৌহার্দ্যের ডাকে সাড়া দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা তাকে তাড়িত করছে, তবুও নিজেকে কঠোরভাবে সামলে নিয়ে সে বলল, এত রাতে ছাদে গেলে খালামণি বকা দেবে। কথাটা বলেই রীতি হাতের ফোনটা শক্ত করে চেপে ধরলো। ওপাশ থেকে সৌহার্দ্য আর কোনো প্রতি উত্তর না করে ফোনটা কেটে দিল। ফোনের ওপাশে তখন ডেড সাইলেন্স। হৃদির দুই চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগলো। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। জীবনটা কেন এত জটিল? এত তিক্ত একটা জীবন নিয়ে যখন পৃথিবীতে আসতে হলো, তবে বিধাতা একটু সুখের ছোঁয়া দিলে কি খুব ক্ষতি হতো? সকাল গড়িয়ে দুপুর হওয়ার পথে শহরের এক বেসরকারি হাসপাতালের চেম্বারে রোগী দেখায় ব্যস্ত সৌহার্দ্য চট্টগ্রামে এসেছে শুনে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সপ্তাহে একদিন বসার জন্যে অনেক অনুরোধ করে চুক্তিবদ্ধ করেছে। তবে সে নিজের সুবিধা মতো সময় বেছে নিয়ে শর্ত দিয়ে দিয়েছে। 10 থেকে 15 জনের বেশি রোগী দেখা তার পক্ষে সম্ভব নয়, কারণ তার সময়ের সিংহভাগ জুড়ে থাকে হার্ট ফাউন্ডেশন। রোগী দেখার ব্যস্ততার মাঝে হঠাৎ তার মোবাইলে হৃদির কল। স্ক্রিনে নম্বরটা ভেসে উঠতেই সৌহার্দ্যের কপালে ভাঁজ পড়ল। হৃদি সাধারণত নিজে থেকে ফোন করে না। সৌহার্দ্যের মনে মুহূর্তেই আশঙ্কার মেঘ জমল। সে দ্রুত ফোনটি রিসিভ করে। অপর প্রান্তের কিছু শোনার আগেই উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, হোয়াট হ্যাপেন্ড হার্ট? কোনো সমস্যা হয়েছে? সৌহার্দ্যের এই আকস্মিক ব্যাকুলতা দেখে হৃদি থমকে গেল। সে নিজেকে সামলে নিয়ে মিনমিনে কণ্ঠে বলল, আপনি কোথায় আছেন ডাক্তার সাহেব? 2 নাম্বার গেটে মারামারি হচ্ছে, আমার ভীষণ ভয় করছে। আমাকে একটু নিয়ে যাবেন প্লিজ। কাম ডাউন জান, আমি
আশেপাশে আছি, 5 মিনিটের মধ্যে আসছি। একদম ভয় পেও না প্লিজ। লক্ষ্মীটি আমার, কোন একটা সেফ জায়গায় থাকো, ওকে? সৌহার্দ্য কোনো দিকে না তাকিয়েই দ্রুত চেম্বার থেকে বেরিয়ে আসতে আসতে বলল, বলেই গাড়ির দিকে এগিয়ে গেল। ফোনটা ওভাবে লাইনে রেখে একটু পরপর রিদিকে সাহস দিচ্ছে। 2 নম্বর গেটের কাছাকাছি পৌঁছতেই সৌহার্দ্য বুঝে গেল পরিস্থিতি বেশ উত্তপ্ত, রাজনৈতিক কোনো ঝামেলা চলছে। গাড়ি থেকে নেমে এসে দ্রুত ভিড় ঠেলে এগিয়ে গেল। দেখলো একটা দোকানের কোণে রিদি ভয়ে কুঁকড়ে দাঁড়িয়ে আছে। সৌহার্দ্য দ্রুত রিদির কাছে পৌঁছে তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে গমগমে কণ্ঠে অভয় দিয়ে বলল, ডোন্ট প্যানিক মাই হার্ট, আই অ্যাম হেয়ার। তড়িঘড়ি করে রিদিকে নিয়ে ঝামেলাপূর্ণ এলাকা পার হয়ে সে নিজের গাড়ির কাছে চলে এলো। এখনো রিদির বুক কাঁপছে আতঙ্কে। অনেক ভয় পেয়ে গেছে মেয়েটা। ঢাকায় চৌধুরী ম্যানশন থেকে কলেজ বেশি দূর না হওয়ায় এসব ঝামেলায় কখনো পড়তে হয়নি। সৌহার্দ্য তাকে গাড়িতে বসিয়ে এসির তাপমাত্রা কমিয়ে দিল। রিদির দিকে এগিয়ে আলতো করে রিদির মুখটা নিজের 2 হাতের আঁচলায় তুলে নিয়ে নরম স্বরে বলল, এত ভয় পাচ্ছ কেন? আমার ভবিষ্যৎ ডাক্তার ম্যাডাম। সৌহার্দ্যের আদুরে স্পর্শে হৃদির ভেতরটা একটু শান্ত হলো। সে দুহাতে শক্ত করে সৌহার্দ্যকে জড়িয়ে ধরলো। তার বুকের মাঝে মুখ ডুবিয়ে নাক টানতে টানতে অভিযোগের সুরে বলল, আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম হার্টলেস ডক্টর। সৌহার্দ্যের ভীষণ হাসি পেল। তার বউ এখন তার হার্টের গভীরে ঢুকে তাকেই বলছে হার্টলেস ডাক্তার। সে আলতো হেসে হৃদিকে শান্ত করে বলল, ওকে, এখন শান্ত হও, তোমাকে বাসায় নামিয়ে দিয়েই আমাকে আবার ফিরতে হবে। বলেই সে রিদিকে ঠিকমতো বসিয়ে সিট বেল্ট পরিয়ে দিল। তারপর নিজে সিটে বসে গাড়ি স্টার্ট দিল। বিকেলের ম্ল্যান্ড আলোয় ছাদের কার্নিশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য। আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেটের ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে বাতাসে মিশে যাচ্ছে। তার পাশে দাঁড়িয়ে ফারিস আর দৃষ্টি স্থির হয়ে আছে রায়দা শেখের বাড়ির ছাদের দিকে। গত কয়েকদিন ধরে সে মরিয়া হয়ে মেয়েটার দেখা পাওয়ার চেষ্টা করছে, অথচ প্রতিবারই যেন নিপুণ কৌশলে সে আড়ালে চলে যায়। দীর্ঘদিন দেখা না পাওয়ার হতাশায় ফারিসের মনটা বিষিয়ে আছে। কালই তাকে ঢাকা ফিরতে হবে। রাগে আর অভিমানে গজগজ করতে করতে সে বিড়বিড় করে উঠল, শ্বশুরের বেয়াদব মেয়ে, তোকে একবার হাতের কাছে পাই তখন এক হালি বাচ্চা ধরিয়ে না দিলে আমার নাম ফারিস খন্দকার নয়। পাশে দাঁড়িয়ে থাকা সৌহার্দ্য ফারিসের এই ছেলে মানুষের বিরক্তি নিয়ে শুনছিল। সে দীর্ঘশ্বাস ফেলে শীতল কণ্ঠে বলল, স্টুপিড, সব চিন্তা বাদ দিয়ে সম্পর্কটা কিভাবে ঠিক করবি সেটা ভাব। ফারিস কিচ্ছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই ছাদের দরজায় রাবিয়া শেখের আর্তনাদ। তাকে দেখে সৌহার্দ্যের সিগারেটের ধোঁয়া যেন থমকে গেল। সৌহার্দ্য দ্রুত হাত থেকে জ্বলন্ত সিগারেটটি ফেলে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। রায়দা শেখ এগিয়ে এসে সরাসরি সৌহার্দ্যের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করলেন, তোমার হাতে ওটা কি? সৌহার্দ্যের চেহারা মুহূর্তেই পাথরের মতো গম্ভীর হয়ে গেল। সে নির্লিপ্ত গলায় বলল, কিছু না খালামণি। রায়দা শেখ তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকে মেপে নিলেন, এরপর স্বাভাবিক স্বরেই বললেন, রিধির পরীক্ষা খুব বেশি বাকি নেই, হাতে সময় থাকলে ওকে কি একটু পড়াতে পারবে? সৌহার্দ্যের ভ্রুজোড়া কুঁচকে উঠল, চোখে মুখে বিরক্তি ঝরিয়ে এসে প্রশ্ন করল। ওটাকে পড়লে আমি কি পাবো? রায়দা শেখ যেন আকাশ থেকে পড়লেন। কিছুটা বিস্ময় আর বিরক্তিতে বললেন, আশ্চর্য, তোমার বউকে তুমি পড়াবে, আমি তোমাকে কি দিব? সৌহার্দ্যের কণ্ঠস্বর এবার আরো কঠিন হলো। সে ওর চোখের দিকে ওটা এখন আর আমার বউ না। আমার বউ হলে সে আমার কাছেই থাকতো। যেহেতু তোমার কাছেই আটকে রেখেছো, তখন সে তোমারই মেয়ে। রায়দা শেখ মেজাজ হারিয়ে ফেললেন, অধৈর্য হয়ে বললেন, নাটক বন্ধ করো, সরাসরি বলো কি চাই তোমার। সৌহার্দ্য এক চুলও নড়ল না, নির্বিকার ভঙ্গিতে বলল, বেশি কিছু না, আমার জন্য রান্না করে দেবে, ঘর গুছিয়ে রাখবে, আর মাঝে মধ্যে টিপস হিসেবে কয়েকটা চুমু খাবে। চাইলে কথা শেষ করতে পারল না সৌহার্দ্য। রায়দা শেখের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি চিৎকার করে উঠলেন, নির্লজ্জ বেয়াদব ছেলে, তুমি আমার ঝাড়ুর পেটা খাবে, তোমাকে পড়াতে হবে না। আমার পাশের বাসায় নাদিমকে বলবো ওকে পড়াতে, ছেলেটা সুন্দর, পড়াও ভালো, বোঝায়। নাদিম নামটা কানে আসতে সৌহার্দ্যের চোখের দৃষ্টি মুহূর্তেই বদলে গেল। রাগে তার মুখটা লাল হয়ে উঠল। মনে হলো যেন চোখের কোণ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ
ঠিকরে বের হচ্ছে। দাঁতে দাঁত চেপে সে বলল, আসছি আমি। আমার বউ আমি পড়াবো, আর ওই পাশের বাসা কালকের মধ্যে বিদায় করবে, না হলে তোমার এত শখের বাড়ি থাকবে না। কথাগুলো শেষ করেই সে কোনো দিকে না তাকিয়ে ঝড়ের গতিতে ছাদ থেকে নেমে এলো। ফারিস এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো এই খালাপ বোনপোর কথার লড়াই দেখছিল। একে অপরের প্রতি ছুঁয়ে দেখলো তীরের মতো কথাগুলো তাকে অন্য জগতে নিয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ রায়দা শেখের তীক্ষ্ণ ও ঝাঁঝালো কণ্ঠস্বর তার ভাববার জগৎ চুরমার করে দিল। ফারিসের দিকে তাকিয়ে রায়দা শেখ ধমকের সুরে বললেন, তুমি আহাম্মকের মতো দাঁড়িয়ে আছো কেন? ফারিস কিছুটা থতমত খেয়ে আমতা আমতা করে বলল, তো কি করব ফুপি, তুমি এমন একটা বেয়াদব পয়দা করেছো যে সে আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। দেশের মানুষ যদি এটা জানে তবে আমার ইজ্জত কি আর থাকবে? ফারিসের কথায় রায়দা শেখের রাগ যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। গর্জে উঠে তিনি বললেন, সব কটা বেয়াদব, আমার চোখের সামনে দূর হ। বলেই তিনি রাগে গজগজ করতে করতে ছাদ থেকে নেমে গেলেন। তার পিছু পিছু সেই ক্ষোভ আর আক্ষেপের রেশ থেকে গেল বাতাসে। আসলেই তার ভাই বোনদের কারোরই একটা ছেলেও তার বোনের মতো হলো না। আর কপাল দেখো, এই বেয়াদব দুটো ছেলের দখলেই কিনা পড়লো তার অতীব সভ্য আর শান্ত স্বভাবের মেয়ে দুটো। রাত প্রায় 11টা। হাসপাতালের ব্যস্ততার ক্লান্তি শেষে সৌহার্দ্য সোজা এসে দাঁড়ালো রায়দা শেখের বাসার সামনে। উদ্দেশ্য রিদিকে পড়ানো। খুলল রিদি। দরজার ওপাশে এলোমেলো চুল, শরীর জুড়ে ক্লান্তির ছাপ, ঘামে ভেজা বিধ্বস্ত এক সৌহার্দ্যকে দেখে রিদি কিছুটা থমকে গেল। সৌহার্দ্য কোনো রকম ভূমিকা ছাড়াই ক্লান্ত চোখে রিদির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমার রুম কোনটা? রিদি হকচকিয়ে গেল। রাত বিরাতে হঠাৎ এমন প্রশ্নে এসে আমতা আমতা করে জানতে চাইল। আমার রুম দিয়ে আপনি? কথাটা শেষ করতে দিল না সৌহার্দ্য। বিরক্তিতে চোখ কুঁচকে সে ধমকের স্বরে বলল, স্টুপিড মহিলা, কথা না বাড়িয়ে রুম কোনটা সেটা বলো। হৃদির ভেতরটার আগে ফুঁসে উঠলেও পরিস্থিতি বুঝে সে চুপ করে রইল এবং হাতের ইশারায় নিজের রুমটা দেখিয়ে দিল। রুমের দিকে যেতে যেতে সৌহার্দ্য পেছন ফিরে আবার বলল, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো। হৃদি এক গ্লাস শরবত বানিয়ে যখন রুমে ঢুকলো দেখলো সৌহার্দ্য খাটের উপর আধশোয়া হয়ে বসে আছে। তার চোখ দুটো যেন আবেশে বুঝে আসছে। শরবতটা এগিয়ে দিতে সৌহার্দ্য কোনো দিকে না তাকিয়ে গম্ভীর স্বরে বলল, যে সাবজেক্টগুলোতে সমস্যা হচ্ছে সেগুলো বের করো। আর শোনো, কাল থেকে 3টার দিকে আমার বাসায় গিয়ে পড়বে। ওই সময়টা আমি ফ্রি থাকার চেষ্টা করব, ওকে? হৃদি মাথা নেড়ে সম্মতি জানিয়ে নিজের বইগুলো নিয়ে সৌহার্দ্যের পাশে বসলো। পড়ার মাঝখানে হঠাৎ অ্যানাটমির আপার লিম্ব টপিকগুলো বোঝাতে গিয়ে সৌহার্দ্যের হাত বারবার হৃদির শরীরে স্পর্শ করে বোঝাচ্ছিল। ব্যাপারটা কাকতালীয় কিনা তা বোঝার আগে সৌহার্দ্যের ছোঁয়া দীর্ঘ হতে লাগলো। বিরক্ত হয়ে হৃদি হাত সরিয়ে দিয়ে ঝংকার দিয়ে উঠল, আচ্ছা ডাক্তার, গায়ের উপর হাত দিচ্ছেন কেন? আমি এমনিতেই বুঝতে পারছি। সৌহার্দ্য ধীর গতিতে হৃদির দিকে ফিরল। তার চোখে অদ্ভুত এক নেশাতুর দৃষ্টি, কণ্ঠস্বর ফিসফিসানি হয়ে এলো। প্র্যাকটিক্যালি বোঝালে দ্রুত মাথায় ঢুকবে জান। হৃদির আপাতমস্তক রাগে জ্বলে উঠল। ছি, আমি আপনার কাছে আর পড়বো না। অসভ্য লুইচ্চা ডাক্তার, সরুন এখান থেকে। বলেই হৃদি উঠে যেতে উদ্যত হলো, কিন্তু সৌহার্দ্য বিদ্যুৎ গতিতে হৃদির হাত টেনে তাকে বিছানায় ফেলে দিল। মুহূর্তের মধ্যে হৃদি তার শরীরের নিচে বন্দী। সৌহার্দ্য ঝুঁকে এসে হৃদির কানের লতিতে আলতো কামড় দিয়ে ফিসফিস করে বলল, হার্ট, আই ক্যান কন্ট্রোল মাই সেলফ অ্যানিমোর। জাস্ট ওয়ান কিস প্লিজ। সৌহার্দ্যের শরীরের উষ্ণতা আর তার তীব্র ঘ্রাণে হৃদির সমস্ত শরীর থরথর করে কাঁপছে। নিঃশ্বাস যেন আটকে আসছে তার। তবুও নিজেকে সামলে সৌহার্দ্যের বুকে দুহাত রেখে সে ফুঁসে উঠল, লুইচ্চা ডাক্তার, বউ মানে না আবার নাটক করছেন? আপনার এই কন্ট্রোলের খাতায় আগুন। বলেই হৃদি রাগের মাথায় সে সৌহার্দ্যের বুকের উপর দাঁত বসিয়ে দিল। ব্যথায় মুখ বিকৃত হয়ে গেল সৌহার্দ্যের। দাঁতে দাঁত চেপে সে হিসিয়ে বলল, স্টুপিড জঙ্গলি বিড়াল, তোমার এই ইঁদুরের দাঁতগুলো আমি উপড়ে ফেলবো। বলেই হৃদির উপর থেকে উঠে ঘরে থেকে বেরিয়ে যেতে গিয়েও দরজার কাছে এসে আবার থামলো। মনে থাকে যেন, কাল 3টায় আমার বাসায় যাবে। হৃদি উল্টে আরো দ্বিগুণ রাগে ফুঁসে বলল, আপনার বাসায় তো যাব না। এখানে সব করছেন, ওখানে নিয়ে গিয়ে কি করবেন? সৌহার্দ্য আগুনের মতো দৃষ্টি মেরে তাকিয়ে বলল, স্টুপিড, আমার বাসায় নিয়ে তোমাকে থালা বাসন মাজাবো। এর বেশি তোমার দ্বারা সম্ভব নয়।
বলেই সে হনহন করে বেরিয়ে গেল। হৃদি তার যাওয়ার পথের দিকে তাকিয়ে একটি বিদ্রুপাত্মক ভেংচি কাটলো। বিড়বিড় করে নিজের মনেই বলল, বেটা হাওয়াইয়া, বউ মানিস না, আবার আসিস কন্ট্রোল হারাতে। সকাল থেকেই আকাশটা থমথমে, যেন কোনো এক অজানা বিস্বাদে নীল আকাশটা আজ ধূসর হয়ে আছে। হৃদির মনের অবস্থাটাও ঠিক আকাশের মতোই ভারাক্রান্ত। গতকাল রাতের ঘটনাটা এখনো তার স্মৃতিতে দগদগে ক্ষতের মতো লেগে আছে। সৌহার্দ্যের সেই অপ্রত্যাশিত আচরণ আর নিজের ভেতরের এই অবর্ণনীয় অস্থিরতা সব মিলিয়ে হৃদি এক গভীর দোটানায় দিন কাটাচ্ছে। সৌহার্দ্যের এই বৈপরীত্য তাকে সবচেয়ে বেশি পোড়ায়। একদিকে তাকে স্ত্রী হিসেবে পুরোপুরি স্বীকার করে না নেওয়ার জেদ, অন্যদিকে তার উপরে তীব্র অধিকার বোধ, সব মিলিয়ে হৃদি যেন ধাঁধায় পড়ে গেছে। সৌহার্দ্যের মনের অলিগলি সে কোনোভাবেই মেলাতে পারছে না। অথচ গতকালের ভয় পাওয়ার মুহূর্তে যখন হৃদি কান্নায় ভেঙে পড়ে সৌহার্দ্যের বুকে ঝাঁপিয়ে পড়েছিল, তখন তার বুকের ভেতরকার সেই ধুকপুকানি, সেই ব্যাকুলতা হৃদি স্পষ্ট টের পেয়েছিল। হৃদি যখন নিজের ভাবনায় বিভোর, ঠিক তখনই রিভার ডাকে তার ঘোর ভাঙল। ভাবি, কি ভাবছো এভাবে আকাশের দিকে তাকিয়ে? হৃদি নিজের জগৎ থেকে বেরিয়ে রিভার দিকে তাকালো। মুখে এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে বলল, তেমন কিছু না, চলো ছাদে যাবে। রিভার ছাদে যাওয়ার প্রবল ইচ্ছে থাকলেও সে রাজি হতে পারল না, কারণ সে কোনোভাবেই চায় না ফারিসের সাথে তার দেখা হয়ে যাক। গতকাল থেকে সে কয়েকবার ছাদে উঠতে গিয়েও ফারিসকে ছাদে দেখে পিছিয়ে এসেছে। রিভা মিনমিনিয়ে বলল, এখন ছাদে যাব না ভাবি। হৃদি আর তাকে জোর করলো না। সে বুঝতে পারে ইদানিং রিভার মনটা ভীষণ খারাপ থাকে। তবে রিভা যেহেতু নিজে থেকে কিছু বলছে না, তাই হৃদিও আর জানতে চাইলো না। সকাল প্রায় 10টা, ফারিস আজ ঢাকা চলে যাবে। সকাল থেকেই তার মনটা ভীষণ অস্থির, যেন কোনো এক অদৃশ্য বাঁধন তাকে আটকে রেখেছে। অন্তত একবারের জন্য হলেও মেয়েটাকে না দেখলে যেন তার শান্তি নেই। নিজের অবাধ্য মনকে কোনোভাবেই মানাতে পারছিল না সে। তাই আর কোনো দ্বিধা না করে সোজা চলে এলো রায়দা শেখের ফ্ল্যাটের সামনে। কয়েকবার কলিং বেল বাজানোর পর দরজা খুলল রিভা, কিন্তু ফারিসকে দরজার সামনে দেখেই তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল। দরজাটা ঝপ করে লাগিয়ে দেওয়ায় ঠিক আগ মুহূর্তেই ফারিস হাত দিয়ে আটকে ভেতরে ঢুকে পড়ল। ফারিসের চোখ মুখ রাগে যেন দাউ দাউ করে জ্বলছে, যে কোনো সময় ফেটে পড়বে সে। রিভা প্রচন্ড ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যেতে চাইল, কিন্তু তার আগেই ফারিস রিভার কবজি চেপে ধরল। রিভাকে নিজের দিকে টেনে এনে হেঁস হেসে গলায় বলল, শ্বশুরের বেয়াদব মেয়ে, চর দিয়ে ফোকলা দাঁত ফেলে দেব, একদম চুপচাপ দাঁড়িয়ে থাক। ফারিসের ধমকে রিভার শরীরে কাঁপুনি ধরে গেল। সে নড়াচড়া বন্ধ করে নিশ্চল দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর ফারিসের জ্বলন্ত চোখের দিকে তাকিয়ে রিভা কাপা গলায় বলল, ছাড়ুন আমাকে ফারিস ভাই, আমি আপনার সাথে একদমই কথা বলতে চাই না। কথাটা বলেই সে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করতেই ফারিস তাকে নিজের বুকের একদম কাছে টেনে নিল। কানের কাছে মুখ নিয়ে নিচু আর গম্ভীর কণ্ঠে বলল, তোকে দেখার তৃষ্ণায় আমি তৃষ্ণার্ত বেবি ডল। কেন নিজেকে আড়াল করে আমাকে এতটা কষ্ট দিচ্ছিস? মাফ করে দেওয়া যায় না? সরি তো আমি। রিভা চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল, যেন কোনো অনুভূতিহীন জীবন্ত পুতুল। ফারিসের এসব কথা যেন তার কাছে মূল্যহীন। তার এই মুখভঙ্গিতে ভালোবাসার চেয়ে অস্পষ্ট ঘৃণা আর বিতৃষ্ণায় যেন বেশি ফুটে উঠছে। রিভার সেই শূন্য চোখের দিকে তাকাতেই ফারিসের হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে পরিষ্কার দেখতে পেল রিভার এই মুখাবয়বে তার জন্য এক ফোঁটা ভালোবাসাও অবশিষ্ট নেই। ফারিস ধীরে ধীরে রিভার হাতটা ছেড়ে দিল। মুহূর্তের মধ্যেই তার সমস্ত জেদ যেন বাষ্প হয়ে উড়ে গেল। আজ কেন জানি তার মনে হচ্ছে সে বড় কোনো ভুল করে ফেলেছে। ভালোবাসা আর যাই হোক জোর করে কখনো আদায় করা যায় না। রিভার উদাসীনতা দেখে মনে হচ্ছে সে ফারিসের ছায়া মারাতেও নারাজ। ফারিস চোখ বন্ধ করে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। কোনো কথা না বলে ঠিক যেভাবে এসেছিল সেভাবেই নিঃশব্দে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। ফারিস চলে যেতেই রিভা দৌড়ে নিচের রুমে গিয়ে দরজা আটকে দিল। বালিশে মুখ গুজে হু হু করে কেঁদে ফেলল সে। অস্ফুট কণ্ঠে বিড়বিড় করে বলতে লাগলো, আপনাকে আমি ঘৃণা করি ফারিস ভাই, আপনি ভীষণ স্বার্থপর, শুধু নিজের কথাই ভাবেন। আপনার যদি আমার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা থাকতো, তবে আপনি আমাকে জোর করে নয় ভালোবেসে আগলে রাখতেন।
রিভার শব্দহীন কান্না যেন ঘরের প্রতিটি দেওয়ালের সাক্ষী সকাল গড়িয়ে দুপুর হয়েছে। কিন্তু সৌহার্দ্যের যেন জ্ঞান ফেরার কোনো নামগন্ধ নেই। জ্বরের তীব্রতায় তার চোখ মেলে তাকানোর মতো শারীরিক ক্ষমতাটুকুও যেন লোপ পেয়েছে। কাল রায়েদা শেখের বাড়ি থেকে ফেরার পর থেকেই তার ভেতরের আগ্নেয়গিরির মতো রাগ ধিকি ধিকি জ্বলছিল। সেই ক্রোধের আগুন নিভাতে গিয়ে সে দীর্ঘ 2 ঘন্টা শাওয়ারের নিচে দাঁড়িয়েছিল। সেই জেদ আর হঠকারিতার মাসুল গুনতে হচ্ছে এখন তাকে। বাড়িতে এখন এক অদ্ভুত নিস্তব্ধতা। ফারিস আর সুজন সকালেই বেরিয়ে গেছে। সুজনের একটা এমার্জেন্সি ওটি থাকায় তাকে তড়িঘড়ি করেই ঢাকার পথ ধরতে হয়েছে। যাওয়ার আগে সুজন সৌহার্দ্যকে ওষুধ খাইয়ে দিয়েছিল, যদিও তখন জ্বরের তীব্রতা খুব একটা ছিল না। তাই পরিস্থিতির গুরুত্ব ততটা আঁচ করতে না পেরে রায়েদা শেখকে ফোনে সবটা জানিয়ে তারা নিশ্চিন্ত মনেই বেরিয়ে গিয়েছিল। দুপুর প্রায় 2টো। সৌহার্দ্যের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছে রিদি। রাবেয়া শেখই তাকে পাঠিয়েছেন। সৌহার্দ্যের জ্বরের কথা শোনার পর থেকে ওনার অস্থিরতা কমছিল না, কিন্তু নিজে আসার চেয়ে রিদিকে পাঠানোকেই বেশি যুক্তিযুক্ত মনে করেছেন তিনি। রায়েদা শেখের মতে এই সময়ে স্বামী স্ত্রীর একসাথে থাকাটাই প্রয়োজন। তিনি সৌহার্দ্যকে খুব ভালো করেই চেনেন। রায়েদা শেখ জানেন রিদিকে সৌহার্দ্যের থেকে দূরে রেখে কোনো সৌহার্দ্যের অনুভূতি বোঝা যাবে না। সৌহার্দ্য অন্য ধাঁচের ছেলে। বুক ফেটে গেলেও সে মুখ দিয়ে টু শব্দটাও করবে না। তার থেকে বড় কথা, ছোটবেলা থেকেই সৌহার্দ্য ভীষণ জেদি এবং একগুঁয়ে স্বভাবের। তাকে দিয়ে জোর করে কিছু করানো প্রায় অসম্ভব। সৌহার্দ্য যে রিদিকে কতটা ভালোবাসে সেই সত্যটা এখন আর কারো কাছেই অস্পষ্ট নয়। সে যদি রিদিকে ভালোই বাসত, সৌহার্দ্যের মতো একজন মানুষ ঢাকার নিচের সবকিছু ফেলে চট্টগ্রামে সে কখনো পড়ে থাকতো না। রায়েদা শেখের কাছ থেকে সৌহার্দ্যের অসুস্থতার খবরটা শোনার পর থেকেই হৃদের বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করছিল। টেনশনে হাত পা হিম হয়ে আসছিল তার। সৌহার্দ্যের জ্বরের কথা শুনে হৃদি এক মুহূর্তও দেরি করেনি। কিছু প্রয়োজনীয় বইপত্র ব্যাগে পুরে দ্রুত তার বাসায় ছুটে এসেছে। হৃদি সেই কখন থেকে একের পর এক কলিং বেল বাজাতে লাগলো, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নেই। হৃদির কপালে চিন্তার ভাঁজ আরো গাঢ় হলো। বুকটা ধক করে উঠলো, কোনো অঘটন ঘটলো না তো? কাঁপা কাঁপা হাতে আবারও কলিং বেলের বোতামে চাপ দিতেই ঠিক সেই মুহূর্তেই দরজাটা খুললো। সামনে দাঁড়িয়ে সৌহার্দ্য, তার চোখ দুটো ঘুমে আচ্ছন্ন, শরীর জুড়ে ক্লান্তির ছাপ আর জ্বরের তীব্রতায় মুখটা ফ্যাকাশে হয়ে আছে। হৃদিকে দেখে সে কোনো কথা বলল না, শুধু দরজা থেকে এক পা সরে দাঁড়ালো। হৃদি তাকে এভাবে দেখে স্থির থাকতে পারলো না। সে দ্রুত হাত বাড়িয়ে সৌহার্দ্যের কপালে হাত রাখার চেষ্টা করলো, কিন্তু উচ্চতায় খানিকটা খাটো হওয়ায় নাগাল পাচ্ছিল না। সৌহার্দ্য তা বুঝে সামান্য ঝুঁকে দাঁড়ালো। হৃদির হাতের তালু সৌহার্দ্যের কপালে ঠেকতেই আটকে উঠল সে। আগুনের মতো পুড়ছে শরীরটা। হৃদি উদ্বিগ্ন কণ্ঠে বলল, এত জ্বর নিয়ে আপনি এখনো দাঁড়িয়ে আছেন কিভাবে? হৃদির কণ্ঠটা কেঁপে উঠল আতঙ্কে। হৃদির এই বিচলিত ভাব দেখে সৌহার্দ্য খুব একটা ভ্রুক্ষেপ করলো না। দরজাটা লাগিয়ে সে ধীর পায়ে নিজের রুমের দিকে এগোতে এগোতে নিরাসক্ত গলায় বলল, এত প্যানিক হওয়ার কিছু নেই। আমার খুব খিদে পেয়েছে, কিছু বানিয়ে দাও তো। কাল থেকে কিছু খাওয়া হয়নি। সৌহার্দ্যের কথাগুলো হৃদির বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এত অসুস্থ অথচ তার কণ্ঠের এই উদাসীনতা যেন হৃদির হৃদয়ে সূচের মতো বিঁধল। সে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত রান্নাঘরের দিকে ছুটে গেল। বিশাল রান্নাঘর, পরিপাটি করে সাজানো সবকিছু। রায়েদা শেখের গৃহকর্মী প্রতিদিন সকালে এসে ঘর গুছিয়ে দিয়ে যান ঠিকই, কিন্তু রান্নাটা তিনি নিজেই করে পাঠান। সৌহার্দ্য বাইরের কারো হাতের খাবার মুখে তোলে না। আজ সকালেও রায়েদা শেখ খিচুড়ি রান্না করে পাঠিয়েছিলেন, কিন্তু সেটা এখনো একপাশে অবহেলায় পড়ে আছে। হৃদি একটা দীর্ঘশ্বাস ফেলে খিচুড়ির বাটিটা হাতে নিয়ে দেখলো খাওয়ার অনুপযোগী হয়ে গেছে। কেমন একটা গন্ধ বের হচ্ছে। সেটার দিকে আর না তাকিয়ে হৃদি দ্রুত চুলার কাছে গিয়ে দাঁড়ালো। দুটো সুপের প্যাকেট ছিঁড়ে চুলায় বসিয়ে দিল। হাতে সুপের বাটি নিয়ে সৌহার্দ্যের ঘরে ঢুকতে হৃদির পা যেন মেঝেতে স্থির হয়ে গেল। বিস্ময়ে তার চোখের পলক পড়ছে না। পুরো রুমটা যেন একটা গ্যালারি, চারপাশে সব তার ছবি। কোথাও কলেজ করিডোরে দাঁড়িয়ে থাকা মুহূর্ত, কোথাও ফুচকা খাওয়ার তন্ময় দৃশ্য। ছবিগুলো এক এক জায়গা থেকে তোলা, কিন্তু দেখলে মনেই হবে না যে এগুলো হঠাৎ তোলা। প্রতিটি ফ্রেমে যেন এক নিপুণ শিল্পীর গভীর মনোযোগ ও ভালোবাসা মিশে আছে। থমকে দাঁড়িয়ে আছে হৃদির এমন অস্থবিরতা দেখে সৌহার্দ্য বিরক্তিতে চোখ কুঁচকে গেল।
সৌহার্দ্য বিরক্তিতে ভ্রু কুচকে তাকালো। পরক্ষণেই একরাশ বিরক্তি নিয়ে গম্ভীর থমথমে গলায় বলল, স্টুপিড মহিলা, আজ কি সারাদিন ওভাবেই দাঁড়িয়ে থাকার প্ল্যান করছো? আমার এত ছবি আপনি কখন তুললেন ডাক্তার সাহেব? সৌহার্দ্য কোনো উত্তর দিল না। তার সেই চিরচেনা গম্ভীর মুখ। হৃদি তার উত্তরের আশায় তাকিয়ে থাকলেও সে নির্বিকার। হৃদি বুঝে গেছে এই মানুষটির মুখ থেকে কথা বের করা সাধ্যের অতীত, যতক্ষণ না সে নিজ থেকে বলছে। খাওয়ানো শেষে হৃদি যখন বাটিটা নিয়ে উঠতে যাবে ঠিক তখনই সৌহার্দ্যের শান্ত কিন্তু ভারী কণ্ঠস্বর ভেসে এলো, শরীরটা মুছে দিতে পারবে? সৌহার্দ্যের মুখে কথাটা শুনে হৃদি হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। এক অজানা লজ্জা আর আড়ষ্টতায় তার আঙ্গুলগুলো কাঁপতে শুরু করেছে। এর আগে একবার সে সৌহার্দ্যকে ঘুমন্ত অবস্থায় এভাবে সামলেছিল ঠিকই, কিন্তু এখনকার পরিস্থিতি একেবারেই আলাদা। নিভৃত এই ঘরে সৌহার্দ্যের সজাগ তীক্ষ্ণ দৃষ্টির সামনে দাঁড়িয়ে সে। হৃদি কোনো রকম নিজেকে সামলে মাথা নেড়ে সাই জানালো। তারপর সুপের বাটিটা পাশে সরিয়ে রেখে হৃদি ধীর পায়ে আরো একটু এগিয়ে এসে কাঁপা কাঁপা আঙ্গুলের সাহায্যে সৌহার্দ্যের শার্টের বোতামগুলো একে একে খুলতে লাগলো সে। সৌহার্দ্য কোনো কথা বলছেন, পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে আছে, কিন্তু তার সেই গম্ভীর কৃষ্ণ নয়ন দুটি নিবিষ্ট মনে হৃদির প্রতিটি ছোটখাটো নড়াচড়া, তার আঙ্গুলের কম্পন পর্যবেক্ষণ করছে। সেই চাউনিতে যেন হৃদির ভেতরটা ওলটপালট হয়ে যাচ্ছিল। তবুও নিজেকে সামলে নিয়ে বাথরুম থেকে ভেজা কাপড়টা নিয়ে এসে অতি সাবধানে আলতো ছোঁয়ায় সৌহার্দ্যের শরীরটা মুছে দিয়ে একটা টি শার্ট কোনো মতে তাকে পরিয়ে দিল। হৃদি যখনই একটু দূরত্ব বজায় রেখে চলে যেতে উদ্যত হলো, তখনই আবারও সৌহার্দ্য গম্ভীর স্বরে বলল, মাথায় হাত বুলিয়ে দাও জান প্লিজ। কথাটা বলেই সৌহার্দ্য বিছানায় গা এলিয়ে দিল। হৃদি দ্রুত ভেজা কাপড়টা মেলে দিয়ে রান্নাঘরের বাটিটা রেখে ফিরে এসে সৌহার্দ্যের পাশে বসতেই ঘটল এক অভাবনীয় কাণ্ড। কোনো পূর্ব লক্ষণ ছাড়াই সৌহার্দ্যের আচমকা হৃদির কোলের ওপর মাথা রেখে শুয়ে পড়ে হৃদির হাতটা টেনে নিয়ে নিজের ঘন সিল্কি চুলের ভাঁজে গুঁজে দিল। আর হৃদির শরীরের ভেতর দিয়ে যেন বিদ্যুতের এক তীব্র ঝলক খেলে গেল। তার হাতটা থমকে আছে সৌহার্দ্যের চুলের গভীরে। সে যেন স্তব্ধ। হৃদিকে এমন পাথর হয়ে বসে থাকতে দেখে সৌহার্দ্য তার চিরচেনা গম্ভীর গলায় কিছুটা বিরক্তির সুরেই বলল, হোয়াট হ্যাপেন্ড? সৌহার্দ্যের কণ্ঠস্বরে রেশ কাটতে না কাটতেই হৃদি যেন বাস্তবে ফিরে এলো। নিজেকে সামলে নিয়ে তার কাঁপা কাঁপা আলতো আঙ্গুলগুলো সৌহার্দ্যের রেশমি চুলে বিলি কাটতে শুরু করলো। হৃদির আঙ্গুলের সেই কোমল স্পর্শে সৌহার্দ্যের সারা দিনের পঞ্জীভূত ক্লান্তি যেন নিমেষেই উবে গেল। সে পরম আবেশে নিজের মুখটা হৃদির পেটে আরো গভীরভাবে গুঁজে দিল। এবার যেন হৃদি নিঃশ্বাস নিতেই ভুলে গেছে। তার পুরো অস্তিত্ব জুড়ে এখন এক ঘোরের মতো অনুভূতি। সৌহার্দ্যের সেই তপ্ত এলোমেলো নিঃশ্বাস হৃদির পোশাক ভেদ করে সরাসরি তার ত্বকে এসে লাগছে, আর প্রতিবার সেই উত্তাপে হৃদির শরীরের শিহরণের ঢেউ বয়ে যাচ্ছে। ঘরের নিস্তব্ধতার সৌহার্দ্যের সেই ধীর গভীর নিঃশ্বাসের ছন্দ জানান দিচ্ছে এই কঠিন মানুষটি এখন হৃদির আশ্রয়ে পৃথিবীর সবচেয়ে শান্ত ঘুমের অতল সাগরে হারিয়ে গেছে। রাত প্রায় 11টা। ঘরের মৃদু আলোয় সৌহার্দ্য বিছানায় আধশোয়া হয়ে ল্যাপটপে কি যেন করছে। তার ঠিক পাশেই গুটিসুটি মেরে বসে আছে হৃদি, মন দিয়ে পড়ছে। সৌহার্দ্যের জ্বরটা এখন আর নেই, শরীরটাও বেশ ফুরফুরে। ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়েই সৌহার্দ্য গম্ভীর কণ্ঠে ঘোষণা করলো, তোমাদের একটা ক্লাস টেস্ট নেওয়া হবে, ভালো করে চ্যাপ্টারগুলো রিভিশন দাও। কথাটা কানে যেতেই হৃদি যেন সুযোগের অপেক্ষায় ছিল। ঝটপট সরে এসে একেবারে সৌহার্দ্যের শরীর ঘেঁষে বসলো। হৃদির এই হঠাৎ নৈকট্যে সৌহার্দ্যের কপালে ভাঁজ পড়ল। এই মেয়েটার স্বভাব তার জানা। একটু কাছে গেলেই যে ব্যাঙের মতো লাফিয়ে দূরে সরে যায়, সে কিনা আজ নিজে থেকে এমন গায়ের ওপর এসে পড়ছে। বিরক্তি আর সন্দেহের একটা মিশ্র অনুভূতি নিয়ে সৌহার্দ্য ধমক দিয়ে উঠল, স্টুপিড মহিলা, এমন ঘেঁষাঘেঁষি করছো কেন? সরে বসো, ব্যাড ফিল হচ্ছে আমার। কিন্তু হৃদি যেন আজ কসম খেয়ে এসেছে। সৌহার্দ্যের ধমক তার গায়েই লাগলো না। উল্টে সে আরো একটু এগিয়ে এসে একদম লেপ্টে বসলো। নিজের ছোট্ট হাতটা সৌহার্দ্যের শক্ত হাতের খাঁচে সাবধানে গুজে দিয়ে একদম মিনমিনে আর আদুরে গলায় বলল, ডাক্তার সাহেব, আপনি না গতবার আমার থেকে
কেটে নেওয়া 6 নাম্বার বাড়িয়ে দেবেন বলেছিলেন, উল্টো আরও 2 নাম্বার কেটে নিয়েছেন। বলেই সে মনটা খারাপ করে এমনভাবে ঠোঁট ফুলিয়ে তাকালো যেন কত বড় এক অবিচার করা হয়েছে তার উপর। সৌহার্দ্য প্রকোচকে রিদিকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো। সে বেশ ভালোভাবেই বুঝতে পারছে রিদির এই মিষ্টি ব্যবহারের পিছনে নিশ্চয়ই কোনো গভীর মতলব আছে। কারণ যে মেয়ে তাকে সারাক্ষণ অসভ্য লোক, বেয়াদব লোক বলে গালি দিয়ে মুখে ফেনা তুলে ফেলে, সে যখনই কোনো দরকারে পড়ে তখনই একদম মাখনের মতো মিষ্টি ভাষায় ডাক্তার সাহেব বলে ডাকতে শুরু করে। ব্যাপারটা মোটেও সুবিধের নয়। সৌহার্দ্য শরীরটা একটু পিছিয়ে নিয়ে গম্ভীর স্বরে প্রশ্ন করলো,